লতিফ! রহমত, বাঁচাও আমাকে! ছাড়ো আমাকে, বাঁচাও! মাথায় কে এমন জোরে আঘাত করল? আপনি আপনি কে? আপনি নিশ্চয়ই বাবা। তুমি? গভীর জঙ্গল, গাছপালার অন্ধকার, কাদামাটি আর পানিতে গাছ দুলছে। দুপুরের আলো আঁধারি ঘন গাছের ফাঁকে সরু রোদের রেখা পড়েছে। কাদামাটির খাঁড়িতে জোয়ারের পানি উঠেছে, কিন্তু এখন ভাটা। কাদা চকচক করছে। এর মধ্যে একটা লাশ কাদার মধ্যে উপুড় হয়ে পড়ে আছে। মাথার পিছনে গভীর ক্ষত, রক্ত কাদার সঙ্গে মিশে চারদিকে ছড়িয়ে গেছে। লাশের হাতে এখনও একটা বাঁশের লাঠি আঁকড়ে ধরা, যেটা কাঁকড়া শিকারের জন্য ব্যবহার করা হয়। পাশে একটা পুরনো বস্তা, মুখ খোলা, ভিতরে কয়েকটা মরা কাঁকড়া। রক্তে চারদিক ভেসে যাচ্ছে। দূর থেকে দুটো লোক আসছে। তারা হলো লতিফ আর রহমত। তারা দুজনেই কাঁকড়া শিকারী। তাদের হাতে লাঠি আর কোমরে ছোড়া। লতিফ প্রথমে লাশটা দেখে, তার পা থেমে যায়। রহমত ভাই, ওটা ওটা কি? হায় হায় রে, এটা তো করিম রে, করিমের লাশ। মাথার পিছনে দেখেছ এত বড় ক্ষত? এটা বাঘের কামড় না, বাঘ এভাবে মারে না। বাঘ তো ঘাড় কামড়ে ধরে। এটা এটা নিশ্চয়ই অন্য কিছু। লতিফ, চল এখান থেকে। বুঝতে পারছিস না, এটা সেই জিনিসটার কাজ। কোন জিনিসটা? তুই এখনো বুঝতে পারছিস না? বনে এসব দেখা যায়, যেটার কথা গ্রামে সবাই বলে, যেটা মানুষের মতো হাঁটে কিন্তু মানুষ না, যার চোয়ায় আগুন জ্বলে, শীতের দিনে যাকে দেখা যায়। করিম তো কাঁকড়া শিকারে একা আসতো না কখনো। কালো তো আমাদের সঙ্গে ছিল। আমাদের বলল আরেকটা বস্তা কাঁকড়া ভরে নি, ছেলের ওষুধের টাকা লাগবে। আমরা বললাম ভাটা নামছে, ফিরে চল। ও আমাদের কথা শুনল না। আর এখন দেখো, ছেলের ওষুধের টাকা কই আর বাপ কই। হায় রে জীবন, লাশটা তো নিয়ে যাওয়া দরকার। লতিফ, লতিফ, শুনেছিস ওই গাছের আড়ালে কিছু নড়ল কি? আমার তো গা শিরশির করছে। যদি এখনো এখানে থাকে, যদি আমাদের দেখে। দেখুক, আমি তো আর ভয় পাই না। আমরা কি না খেয়ে মরবো নাকি? আমরাই বনের সন্তান। আমরা বাঘ দেখেছি, কুমির দেখেছি। কি এই ভয়ঙ্কর, এটাকেও দেখব? পাগলামি করিস না লতিফ। এ যদি সত্যি হয়, তাহলে আমাদের আর এ বনে আসা উচিত না। অন্তত লাশটা তো নিয়ে যেতে হবে। দিন থাকতে থাকতে গ্রামে খবর দিতে হবে। কিন্তু কে ওকে মেরেছে? আমরা সবাইকে কি বলবো? বনের ভয়ঙ্করের কথা কেউ তো বিশ্বাস করবে না রে। ওসব কথা বাদ দাও, চলো লোকজন খবর দিয়ে নিয়ে আসি। হ্যাঁ, জলদি চল। কিছুদিন পর গ্রামের মাটির ঘর, শীতের সন্ধেবেলা, লণ্ঠনের মিটমিটে আলোয় ঘরটা আলোকিত। বাইরে ঠান্ডা কুয়াশা, দূরে বনের অন্ধকার ছায়া। লতিফ মিয়া তার কাঁকড়া ধরার সরঞ্জাম, বড় বস্তা, হাতজাল, বাঁশের খুঁটি গোছাচ্ছে আর গুনগুন করে গান গাইছে। রহিমা চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে, তার গায়ে একটা পুরনো শাল জড়ানো। আব্দুল, তাদের ছেলে, পাশে বসে কাজ দেখছে। এত বড় একটা দুর্ঘটনার পর তুমি আবার বনে যাচ্ছ? শীতের কুয়াশায় বনটা এখন আরো ভয়ঙ্কর। গ্রামের লোকেরা বলছে শীতের এই সময় কাঁকড়া ধরা নিষেধ করে দিয়েছে গ্রাম প্রধান। কেন এই সময় কাঁকড়া ধরা নিষেধ কেন? কাঁকড়াদের বাচ্চা দেয়ায় সমস্যা হতে পারে, তাই এই নিষেধাজ্ঞা। আর কিছুদিন আগে তো করিম ভাই মারা গেলেন, নিজেই তো লাশ বয়ে আনলে, আর এখন তুমিও যাচ্ছ? আরে এই সময় তো কাঁকড়া ধরা সহজ হয়। গর্তের মধ্যে এরা চুপচাপ বসে আর কপ করে ধরে ফেলা যায়। আচ্ছা, আর করিম ভাইয়ের দুর্ঘটনাটার ব্যাপারে কি বলবে? আরে ওরকম একটু আধটু বনে জঙ্গলে হতেই পারে, সব কিছু ধরে বসে থাকলে হবে?
আর বাঘের উপদ্রব, গত মাসে তো দুজন জেলেকে খেয়ে ফেলল। আরে রহিমা, তুমিও গ্রামের গুজব শুনে ভয় পাও? বাদ দাও তো, আমার কিছুই হবে না। এই সময় কাঁকড়ার স্বাস্থ্য ভালো থাকে, চুপচাপ এরা গর্তে লুকিয়ে থাকে, মোটা হয়। এক রাতেই দেখবে কত কাঁকড়া ধরা পড়ে, বাজারে দামও ভালো পাওয়া যাবে। কিন্তু আর কিন্তু কিন্তু করছো কেন? ঘরে চাল নেই, আব্দুলের শীতের জামা কেনা হয়নি। একটু কষ্ট না করলে কি করে চলবো বলো? তুমি শুধু শুধু ভেবো না, সৃষ্টিকর্তাই আমাকে রক্ষা করবেন। বাবা, আমি শুনেছি বনে এখন শীতে বাঘগুলো খিদে পাগল হয়ে আছে। বাঘের গর্জন শুনেছ? আর কেউ কেউ বলে শীতে অন্ধকার গর্তে নাকি অন্য কিছু লুকিয়ে থাকে, অদ্ভুত সব ছায়া দেখা যায়। তুমি একা যেও না বাবা। দেখলে, ছেলেটাও না করছে। আমার কথা না শুনো, ছেলেটার কথা তো শুনো অন্তত। আমার সাথে তোর রহমত চাচা যাবে, ভয় পাস না রে বাবা। তোর বাবার কাজই তো বোনের সাথে যুদ্ধ করা। তোরা চিন্তা করিস না, আমি ঠিক ফিরে আসব। আমি টাকা আনলেই তো তোদের পেটে দুটো মাছ ভাত জুটবে রে বাবা। চিন্তা করো না, আমি কাল সকালে ফিরব। এই শীতে বনে এত এত বিপদ, দুটো টাকার জন্য তুমি কোনো কথাই শুনছো না। সৃষ্টিকর্তার হাতে তোমাকে ছেড়ে দিলাম, তিনিই তোমায় রক্ষা করুন। আমার আর কিছু বলার নেই। মা, আমিও বড় হলে বাবার মতো কাঁকড়া শিকার করব। বেশ তো, করিস। তবে তোর বাবার মতো শীতের দিনে কাঁকড়া শিকারে বেরোস না। সব কিছুর একটা নিয়ম থাকে, সেগুলো মেনে চলাই ভালো। বনের দুর্গম জায়গায় লতিফ একা কাঁকড়া খুঁজছে। তার বস্তা ভর্তি কাঁকড়া রয়েছে। আজ ভালোই কাঁকড়া পেয়েছি, আর একটু গভীরে গেলে আরও। বাঘ কাছাকাছি তো মনে হচ্ছে না, দূরে কোথাও হবে। শুধু শুধুই ভয় পাচ্ছি। রহমতটা কোথায় যে গেল? যাগে, কে? আরে আমি এত ভয় নিয়ে এখানে কাঁকড়া খুঁজতে এসেছিস? ভয় পাবো না তো কি করব? এইখানেই তো করিমের লাশ পাওয়া গিয়েছিল, মনে নেই? সেটা বুঝি ভোলা যায়? কিন্তু ওখানে কি? কই, কিছুই তো দেখতে পাচ্ছি না। আমি কিসের যেন শব্দ শুনলাম। লতিফ, ওদিকে যাস নে। আরে কি আর এমন হবে? কই, এখানে কিছুই তো নেই। হয়েছে, আর বাহাদুরি করতে হবে না, চলে আয় তো। আসছি, তুমি শুধু শুধুই ভয় পাও। আরে আমার কাপড় আটকে গেছে। লতিফ, রহমত, বাঁচাও আমাকে। ছাড়ো আমাকে, বাঁচাও। লতিফকে ঝোপের ভেতর টেনে নিয়ে যায়। তার চিৎকার থেমে যায়। রহমত কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। সে যে কি করবে তা বুঝতে পারে না। এরপর রহমত গ্রামের দিকে ছুটতে শুরু করে। কে কে মনে হয় আমাকে ডাকলো? কি হয়েছে মা? এই রাত দুপুরে বাইরে ভূতের মতো দাঁড়িয়ে আছো কেন? আব্দুল, কে যেন আমাকে ডাকলো। আমি স্পষ্ট শুনলাম, একদম তোর বাবার গলার মতো। আরে মা, তুমি মনে হয় স্বপ্ন দেখেছো। যাও মা, ঘুমোতে যাও। না, দাঁড়া, কে যেন আসছে। রহিমা, লতিফ। কি হয়েছে? কি হয়েছে বাবার? রহমত ভাই, চুপ করে আছো কেন? কি হয়েছে? আব্দুলের বাবা ঠিক আছে তো? লতিফকে ঝোপের ভেতর টেনে নিয়ে গেছে। ঝোপের ভেতর টেনে নিয়ে গেছে? কে কে টেনে নিয়ে গেছে? আমি জানি না, কি যেন একটা ওকে টেনে নিয়ে গেল। আমার দেখার সাহস হয়নি, কিন্তু হায় হায় রে, এ কি সর্বনাশ হয়ে গেল!
হে সৃষ্টিকর্তা, আমার সাথে একই খেলা খেলছো তুমি? রহিমা, কেঁদো না, চলো গ্রামের লোকদের বলি, সবাইকে নিয়ে ওই জায়গাটায় যাই। নিশ্চয়ই সবাই মিলে লতিফকে বাঁচাতে পারবো। আমি আমি কি করব কিছুই বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। হায় হায় রে। রহিমা, চলো, ভেঙে পড়লে হবে না। মা, আমি ভাবছিলাম নতুন ব্যবসা শুরু করি, মাছ ধরে বাজারে বিক্রি করি। কি বলো মা? বাবা, তুই যাই করিস না কেন, কাঁকড়া শিকারে বেরোস না। তুমি কাঁকড়া শিকারে এত ভয় পাও কেন? বাবার ঘটনাটা একটা দুর্ঘটনা ছিল, আর আমরা যদি এটা নিয়েই পড়ে থাকি তাহলে তো আমাদের জীবন চলবে না। আমি কি ভাবছিলি? ভাবছিলাম আমি কাঁকড়া শিকার করে বিক্রি করব। কিছু টাকা জমলে মাছ ধরার সরঞ্জাম কিনে ফেলব। হাতে তো এখন টাকা নেই। তোর কাঁকড়া শিকার করতে হবে না, মাছ ধরার তোর যখন এতই শখ, আমি ব্যবস্থা করছি। শখ না মা, সংসার তো চালাতে হবে। বাবা নেই, তুমি একা কত করবে? এভাবে তো। মা, কোথায় যাচ্ছ? তুমি বসো, আমি দেখছি। না, তুই বস, আমি যাচ্ছি। তোর মাছ ধরার জিনিসপত্র প্রয়োজন তো? তুই আমার কাছ থেকে টাকা নিয়ে যাস, কিন্তু কাঁকড়া শিকার করতে যাস না বাবা। তুমি এত টাকা পেলে কোথায়? সেটা জেনে তোর কাজ নেই, তবে আমার কথা অমান্য করিস না। ব্যাপারটা তো খুবই সন্দেহজনক মনে হচ্ছে। কিছুদিন পর আব্দুল মাছ ধরে হাতে জাল নিয়ে আসছে। তার সারা গায়ে রক্তের দাগ লেগে আছে। রহিমা দাওয়ায় বসে সেলাই করছিল। আব্দুল রহিমার সামনে দাঁড়াতেই রহিমা আব্দুলকে দেখে ভয় পেয়ে যায়। এ কি, তোর কি হয়েছে বাবা? শান্ত হও মা, আমার কিচ্ছু হয়নি। একটা জেলেদের নৌকায় জলদস্যুরা আক্রমণ করেছিল। ওরা বলছিল জলদস্যু রঘুরামের দল, অনেককে আহত ফেলে চলে গেছে। তাদের বাঁচাতে গিয়েছিলাম, তাদের রক্তই আমার গায়ে লেগেছে। ভয়ের কিছু নেই। ওহ, যাক বাবা, তাও ভালো। আমি যা ভয় পেয়েছিলাম। যাকগে, তুই যা বাবা, কাপড় বদলে নে। কিন্তু মা, আমি ভাবছি, কি ভাবছিস? আমার নৌকাটায় জলদস্যু এখন পর্যন্ত হামলা করল না কেন? ব্যাপারটা খুবই আশ্চর্যজনক। কি সব অলক্ষণে কথা যে তুই বলিস না। যা, হাত কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। না, কিছু একটা ঝামেলা তো আছেই। কি ঘটছে সেটা জানার জন্য শুরু থেকেই শুরু করতে হবে, আর শীতের দিনে কাঁকড়া শিকার থেকেই সেটার সূত্রপাত। এখান থেকেই ঘটনার শুরু। বাবা এখানেই কাঁকড়া শিকার করতে এসেছিল। বেশ তো, এবার আমিও শুরু করি। হ্যাঁ, মনে তো হচ্ছে এখানেই কাঁকড়া আছে। দেখি তো। মনে হচ্ছে কারা যেন আসছে। আচ্ছা, এরাও মনে হয় শীতের দিনের কাঁকড়া শিকারী, কিন্তু এভাবে মুখ ঢেকে রেখেছে কেন?
আহ, মাথায় কে এমন জোরে আঘাত করলো? আহ, আপনি আপনি কে? আপনি নিশ্চয়ই বাবা, তুমি? বাড়ি ফিরে যা আব্দুল, তোর মা চিন্তা করছেন। তুমি এখানে কেন? তুমি কেন এভাবে লুকিয়ে আছো? সবাই জানে তুমি মারা গেছো। আসলে তুমি কি করছো? আমি যা করছি সব তোদের ভালোর জন্যই করছি। এসব তোর না জানলেও চলবে। তুই বাড়ি ফিরে যা। বাবা, তুমি কি তাহলে জলদস্যু? হ্যাঁ, আমিই জলদস্যু। আমরাই জেলেদের নৌকায় আক্রমণ করি। কেন বাবা, কেন তুমি এই অপরাধের রাস্তা বেছে নিলে? তোদের জন্য। তোরা যেন ভালো থাকতে পারিস। টাকা পয়সার অভাব তো তোদের হচ্ছে না। এখন বাড়ি চলে যা আব্দুল। তোকে বাঁচানোর জন্য আমি তোকে এখানে নিয়ে এসেছি। বারবার হয়তো বাঁচাতে পারবো না। তুমিও আর বাঁচতে পারবে না জলদস্যু রঘুরাম। আব্দুল সব ব্যবস্থা করে রেখেছে। মানে আব্দুল? আমাকে ক্ষমা করো বাবা। আমি আগেই সন্দেহ করেছিলাম। তোমার রক্তমাখা জামাটা রক্তমাখা হলেও অক্ষত ছিল। মা এত টাকা কোথায় পাচ্ছিল? সব জেলেদের নৌকায় জলদস্যুরা আক্রমণ করলেও আমার নৌকায় কখনো কেউ আক্রমণ করেনি। এসব দেখে আমার সন্দেহ হয়েছিল। মা বারবার কাঁকড়া শিকারে যেতে নিষেধ করছিল, যেন ওখানেই কোনো রহস্য লুকিয়ে আছে। বাহ, ছেলের তো বুদ্ধি ভালো। আমি ভাবলাম শীতের দিনে কাঁকড়া শিকারই তাহলে সব ঘটনার মূলে। আমি তাই এখানে কাঁকড়া শিকার করে রহস্য উদ্ঘাটন করতে এসেছি। আর রহমত চাচাকে জানিয়ে এসেছি একটা নির্দিষ্ট সময় পর আমি ফিরে না গেলে সে যেন গ্রামরক্ষীদের নিয়ে আমাকে এখানেই খুঁজতে আসে। তুই কেন এসব করলি বাবা? তোর তো কোনো অসুবিধা হচ্ছিল না, কোনো কিছুর অভাব হচ্ছিল না। আমার বাবার অভাব কে দূর করবে বাবা? তুমি যে থেকেও নেই, কেন এমন করলে বাবা? বেশ, তাহলে শোন। দারুণ মজা পেয়েছি আজ তোকে। তোর কাছে কি আছে দিয়ে দে জলদি। আমার কাছে তো কিছু নেই। বেশ, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হ। কিছুদিন আগে একটা লাশ দেখেছিলি তো? করিম? হ্যাঁ, ওটা আমাদেরই কাজ। বেটা আমাদের গোপন আস্তানার খোঁজ পেয়ে গিয়েছিল। বেটা সবকিছু বলে দিতে যাচ্ছিল। আর আজ তুই সব ভণ্ডুল করতে যাচ্ছিলি। তোদের মতো কয়েকজন সাহসী কাঁকড়া শিকারীর উৎপাত ইদানিং খুব বেশিই দেখা যাচ্ছে। যাকগে, তুই তো মরেই যাবি, তোকে বলতে সমস্যা নেই। থামো থামো, আমাকে মেরো না। আমি তোমাদের দলে যোগ দেব। তুই আমাদের দলে যোগ দিবি? হ্যাঁ, তোমরা যা করতে বলবে তাই করব, কিন্তু আমাকে মেরো না। ব্যাটার তোর বুদ্ধি আছে। বেশ, তাহলে তোর মরণের নাটক সাজাতে হবে। তোর জামাটায় তাহলে পাখির রক্ত মেখে ঝোপের বাইরে ফেলে দে। আমি কি আমার বউ ছেলেকে এক নজর দেখব না? তুই এখন জলদস্যু, এখন আর কাঁকড়া শিকারী না। ও সব ভুলে যা। এরপর আমি জলদস্যুদের সাথে লুটপাট শুরু করি। কিছুদিন পর আসল দস্যু রঘুরাম মারা যায়। তখন আমিই নিজে দস্যু রঘুরামের নাম নিয়ে দল চালাই। ততদিনে আমাকেও টাকার লোভ গ্রাস করেছিল। রহিমার সাথে দেখা করে আমি সব কিছু খুলে বলি। ওকে ভালো পরিমাণে টাকা পয়সা দিই, তাই রহিমা মুখ বন্ধ রাখে। কিন্তু আব্দুলের কাছে আমি ধরা পড়ে গেছি। আমি ভেবেছিলাম টাকা পয়সা পেলে আব্দুলও রহিমার মতো চুপ থাকবে, কিন্তু আমার ভাবনা ভুল ছিল। আমি টাকা পয়সা কিচ্ছু চাই না বাবা, আমি শুধু তোমাকে চাই। আমার কাঁকড়া শিকারী বাবাই ভালো, যে কিনা সৎ পথে উপার্জন করত, দিন শেষে ঘরে ফিরে আসত। আমি সেই বাবাকে ফেরত চাই। বেশ, অনেক হয়েছে। টাকার লোভে আমিও আসলে ভুলে গেছি আসল সুখ কোথায়। আমি গ্রামরক্ষীদের সাথে যাব। পঞ্চায়েত আমাকে যেই শাস্তি দেয় আমি মাথা পেতে নেব। চলো রহমত।
কেঁদো না বন্ধু, চলো, আমি আমার সন্তানের কাছে আবার শুদ্ধ হয়ে ফিরতে চাই। গ্রামরক্ষীরা লতিফের হাত বেঁধে নিয়ে যায়, সাথে রহমত যেতে থাকে, আর আব্দুল সেখানে হাঁটু গেড়ে বসে অঝরে কাঁদতে থাকে। বাবা, ও বাবা, একটু এদিকে এসো। কে রে গোপাল, ডাকছিস কেন রে? বাবা, প্রতিদিন কাজ শুরুর আগে তুমি যদি পাশে বসে থাকো, আমি কাজের মধ্যে একটা অন্যরকম শক্তি পাই গো। এ কি বলিস রে বাবা, তুই তো নিজেই খুব ভালো সবকিছু বানাতে পারিস রে। আমাকে আর কি দরকার বল, আমি এখন বুড়ো হয়ে গেছি রে। তুমি বুড়ো হয়েছো তাতে কি হয়েছে বাবা? তোমার হাত ধরেই তো আমার সকল কাজ শেখা। তুমি তো আমার গুরু বাবা। কথাটা খারাপ বলিসনি, ছোটবেলায় আমার কাছ থেকে তুই কাজ শিখেছিস, কিন্তু এখন আমি বুড়ো হয়ে নিজে তো আর কিছুই করতে পারি না রে। সব কাজ তো তোকেই করা লাগে, এখন আর শরীরে শক্তি পাই না রে। তোমার কিছুই করতে হবে না বাবা, শুধু আমার কাছে বসে থাকলেই হবে গো। আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর। আমরা গরিব হতে পারি, কিন্তু পরিবারে সবার মাঝে ভালোবাসা আর শান্তি থাকলে সংসার কখনো ভেঙে পড়বে না। বাবা, আমি বড় হয়ে তোমার মতো মাটির জিনিস বানাবো। ঠিক আছে রে মা, বানাবি বানাবি। দিদি ভাই, আমার কাছে আয়, আমি তোকে শেখাচ্ছি। তুমি কি আমায় সত্যি শেখাবে দাদু? কে কাকে কি শেখাচ্ছে রে? সবাই একসাথে বসে এত কথা বলছিস, আমাকে কেউ তো ডাকলিও না। তোমাকেও শেখাবো। দাদু আমাকে মাটির জিনিস বানানো শেখাবে, তুমি কি শিখবে? আমি আর শিখে কি করবো রে দিদি ভাই? আজ 40 বছর ধরে তোর দাদু আর বাবার কাজ দেখে এই কাজে সাহায্য করি, কিন্তু নিজে কখনো শেখার কথা তো ভাবিনি। তুই এত ছোট হয়ে যখন শিখতে চাস, এটা তো খুব ভালো কথা রে। জীবনে সব কাজই শিখে রাখা ভালো মা, কখন কোথায় কি কাজে লাগে বলা তো যায় না। তুমি একদম ঠিক কথাই বলেছ, কাজকে কখনো ছোট করে দেখতে নেই। পরিশ্রম করা জীবনের জন্য খুব দরকার। কিন্তু একটা সমস্যা কি জানো মালতী, মাটির জিনিসের চাহিদা আগের মতো নেই এখন। লোহার হাঁড়ি পাতিল, প্লাস্টিকের জিনিস, এসব বাজার দখল করে নিয়েছে গো। তাই আমাদের মাটির জিনিসগুলো তেমন বেচা বিক্রি নেই। এজন্য সারাদিন কাজ করেও আমাদের সংসারের অভাব দূর করতে পারি না। চিন্তা করো না, দেখবে যারা মাটির হাঁড়ি পাতিলে একবার রান্না করবে আর খাবার খাবে, তারা আবার তোমার থেকে কিনবে। কারণ মাটির হাঁড়িতে রান্না করা খাবার আর মাটির প্লেটে খেলে নাকি এটা অনেক ভালো কথা। এই কথা ডাক্তাররা বলে। তাই নাকি? এমন হলে তো ভালোই হয়। আমাদের সময় আমরা সব কাজ মাটির হাঁড়ি থালা বাসনেই করতাম। এখনকার সময় মানুষ মাটির থেকে কেমন দূরে চলে গেছে, তেমন মাটির মায়া আর শান্তিও ভুলে গেছে।
কিরে গোপাল, আবার মাটির ভার আর হাড়ি বানাচ্ছিস? এই যুগে এসব কি চলে রে? কে কিনবে বল তো এই মাটির জিনিস? যারা মাটির গন্ধ বোঝে তারা এখনো কেনে দাদা। মাটির গন্ধে ভাত জোটে না রে পাগলা। এত পরিশ্রম করে কতই বা পাস, দারিদ্র তো কাটে না। অন্য কাজ করতে পারিস না? এই মাটির জিনিস বানানোর কাজ আমার বাবা দাদার আমলের থেকে চলে এসেছে। এই কাজ আমাদের জীবনের ভাগ্য জুড়ে দিয়েছে, ভাগ্য জুড়ে আছে আমাদের এখানে। অন্য কাজ আর করতে চাই না গো। যতদিন বাঁচি এই কাজ আগলে ধরেই বাঁচব গো। সারা জীবনে মাটির হাড়ি বানিয়ে তো একটা ভালো ঘরও করতে পারিসনি। থাকিস তো ওই মাটির ঘরে। শীত আসলে তখন বুঝবি তোর মাটির ঘরে থাকার মজা শীত কিভাবে বের করে। নিতাইদা, নিজের যতটুকু থাকে ততটুকুই অনেক বড় গো। আমার অট্টালিকা নেই ঠিকই, কিন্তু নিজের হাতে বানানো এ মাটির ঘর আমার কাছে অট্টালিকার থেকে অনেক দামি গো। শীত, গরম, বর্ষা বিধাতা আমাদের যেমন রাখে তেমনই থাকবো। তোমাকে এত ভাবতে হবে না। তুই আমার পাশে থাকিস, তোর এই ছোট কাজে প্রতিবেশী হিসেবে আমার মান সম্মানও তো যায়। এজন্যই বলি আর কি, তুই আমার পাশে থাকিস না তাই। নিতাইদা, অন্যের পেশা নিয়ে ঠাট্টা করা ভালো আচরণ নয়। যার যা কাজ সে তো সেই কাজই করবে। আরে বৌদি, তোমাদের কথা শুনলে তো মনে হয় যেন গরিব হওয়াও সুখের। যাগ্গে, তোমরা সুখেই থাকো তোমাদের মাটির স্বর্গে। আমি যাই। ওর কথায় কিছু মনে করো না বৌদি। নিতাইয়ের মুখটাই অমন, মানুষকে কষ্ট দিয়েও আনন্দ পায়। মন খারাপ করি না রে রাধা, গরিব তো গরিবই। অন্যের কথায় রাগ করলে সংসার চলবে কিভাবে? আমরা নিজেরা কষ্ট করে খাই, এক বেলা খেয়ে আরেক বেলা উপোস করি, তবু আমাদের এই শান্তি। কি রে গোপাল, কে এসেছিল কথা শুনলাম? কে আর আসবে বাবা, নিতাইদা এসে সব সময়ের মতো কথা শুনিয়ে গেল। মানুষ তো কথা বলবেই রে, ধৈর্য ধরে কাজ কর। মাটির কাজ তুই ছাড়বি না, এটাই বড় কথা। যে নিজের হাতে কাজ করতে জানে তাকে কেউ ছোট করতে পারে না, এটা মনে রাখবি। মা, কি রান্না করছো? ভাত রান্না করেছি রে মা, কিছু বলবি? মা, বিকেলে খেলার সময় পাশের বাড়ির বিল্টুকে দেখলাম জিলিপি খাচ্ছে। আমারও জিলিপি খেতে খুব ইচ্ছে করছে মা। ঠিক আছে রে মা, তোর বাবাকে বলবো হাটের দিন যদি একটু বেশি বিক্রি হয় তবে যেন জিলিপি কিনে আনে। ঠিক আছে মা, আজকে আমি কি দিয়ে ভাত খাবো মা? কোনো তরকারি নেই তো মা, শুধু ভাত আর একটু শুটকি ভর্তা। গরম ভাত আর শুটকি ভর্তা খেতে খুব মজা লাগে, কিন্তু আমার ঝাল লাগে মা, আমায় একটু ঝাল কম দিও। ঠিক আছে রে মা, ঠিক আছে। এই অভাবের সংসারে মেয়েটাকে ঠিক মতো কিছু খাওয়াতেও পারি না। হয় মরিচ ভর্তা, না হয় শুটকি ভর্তা, এইভাবেই তো দিন যাচ্ছে। বাবা, আজও আমাদের ঘরটা অনেক গরম, কিন্তু বাইরে কত ঠান্ডা দেখো। হ্যাঁ রে মা, শীত এলে আমাদের ঘরটা আমাদের বাঁচিয়ে দেয়। মাটির দেয়ালটা তাপ ধরে রাখে। বড় বড় দালান ঘরের মানুষেরা শীতে কাঁপলেও আমাদের ঘরটা থাকে গরম।
কিরে বাবা, আজ তো হাটের দিন, হাটে কখন যাবি? এই তো মা, যাব কিছুক্ষণের মধ্যেই। তোমার কিছু লাগবে? বাবারে, শীতকাল এসেছে, আমি বুড়ো মানুষ, কখন যে কি মন চায় বুঝি না। একটু শীতের পিঠা খেতে খুব মন চাইছে রে বাবা, কিছু চাল গুড় আনতে পারবি? আচ্ছা মা, দেখি বেচা বিক্রি কেমন হয়। বাবা, আমার জন্য একটু জিলিপি এনো। ঠিক আছে। কি গো গোপালদা, এই সকাল কইরা শীতের মধ্যে কই যাও? হাটে যাই গো, হাটে। এই শীতে তোমার শান্তি নাই, শীতে মানুষের জীবন নিয়ে টানাটানি, আর তুমি যাইতেছ কিনা হাটে? কি করব বলো, ঘরে কতগুলো লোক, সবারই তো পেটে খিদা। শীতে যদি হাত পা গুটিয়ে বসে থাকি, তাহলে তার পেটে খাবার যাবে না। সত্যি গোপালদা, তুমি অনেক পরিশ্রমী। তা তোমার মাটির ঘরে শীত কেমন? আমরা সবাই শীতে দালান বাড়িতে কাইবা মরতাছি, তোমার ঘরে তুমি কেমনে থাকো গো? বিধাতার কৃপায় আমার মাটির ঘর গরম থাকে গো। তোমাদের দালান ঘরের মতো অত ঠান্ডা না, বাইরে যতটা ঠান্ডা থাকে তার থেকে আমাদের ঘর অনেক গরম। বলো কি, তাইলে তো দেখতেছি আমাদের মাটির ঘর বানাইতে হইব। কই গো মালতী, একটু জল দাও। গোপাল বাবারে, আজকে কেমন বেচা বিক্রি করলি রে? তেমন একটা ভালো না বাবা, মাটির জিনিস এখন কেউ নিতে চায় না। মাঝে মাঝে খুব দুঃখ হয়, ভাবি এত কষ্ট করে মাটি দিয়ে জিনিস তৈরি করি, সেগুলো শুকায়, পুরাই, তারপর হাটে নিয়ে যাই, কিন্তু সে কষ্টের দাম ওঠে না। আজ অল্প দামে পাইকারের কাছে বিক্রি করে দিয়েছি গো। পরের হাটে আবার দেখতি অল্প দামে বিক্রি করলে কষ্টের মূল্য পাবি না। কি আর করব বাবা, দেখা যাক, বিধাতা আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা ঠিকই করবেন। মা, ও মা, কোথায় তুমি? এই তো বাবা। তোমার না পিঠা খেতে ইচ্ছে হয়েছে? এই যে এখানে একটু গুড় আর চালের গুঁড়া আছে, যেটা খেতে মন চায় মালতীকে বলে বানিয়ে খেও, কেমন? এনেছিস বাবা, আমি খুব খুশি হয়েছি। শীতের দিনে একটু পিঠা না খেলে কি আর ভালো লাগে? হ্যাঁ মা, তোমাদের জন্যই তো এত কষ্ট করি। তোমাদের খুশি দেখলে সব কষ্ট ভুলে যাই। অনেকদিন হলো মাছ তরকারি খাওয়া হয় না। দীপা, বাবা, মা শুধু মরিচ আর শুটকি ভর্তা খেয়ে আছে। আজ একটু বাজার করে আনতে পারবে তো? কি করব বলো মালতী, যা বিক্রি করেছি তাতে করে মাছ তরকারি কেনার মতো টাকা ছিল না। অল্প কিছু টাকা এনেছি, চাল কিনতে হবে তাই। আচ্ছা আচ্ছা, আমি পরে দেখব। বাবা, শীতে আমাদের চুল্লি ঘরের পাশে আসলে খুব শান্তি লাগে। কত গরম এখানে। এটা আগুনের ঘর রে মা, এখানে মাটির সঙ্গে আগুনের লড়াই চলে। যত গরম হবে মাটি তত শক্ত হবে। হ্যাঁ রে দিদি ভাই, এই চুল্লের আগুনেই তো আমাদের শক্তি রে। শীতে এই ঘরের উষ্ণতায় আমরা আরাম পাই। যাদের দালান আছে তারাও এই শীতে একটু গরম খোঁজে, আর আমাদের কাজের জায়গায় শীতে যেন শান্তি দেয়।
এই আগুন শুধু জিনিস পোড়ায় না, সংসারও বাঁচায়। প্রতিবার শীতে আমরা কত রাত এখানে কাটাইছি মনে আছে? শুধু শীত কেন বৌমা, বর্ষার সময়ও তো অনেকদিন ঘর ভিজে থাকতো। তখন এই চুল্লির তাপেই তো কাপড় শুকিয়েছি। গোপালের এই কাজই আমাদের জীবন সহজ করেছে। দেখলে বাবা, মাটি কত শক্ত হয়ে যাচ্ছে। মানুষের জীবনও তেমনই রে গোপাল। কষ্টের আগুনে পুড়লে মানুষ আরো শক্ত হয়। তুই জীবনে যতই অভাব আর দুঃখ দেখবি, ততই পরিশ্রমী হবি রে তুই। মা বাবা, শীতে আমাদের এই ঘরটা যেন গরমের রাজ্য, শুধু শান্তি আর শান্তি। অভাব থাকলেও আমার এই মাটির ঘরে সবার ভালোবাসাই আসল সম্পদ। আজ তো ঠান্ডাটা খুব বেশি লাগছে, ঘরের ভেতরে একটুও গরম নেই। কই গো রাধা, আগুন জ্বালাও তো দেখি, শীতে তো টিকতে পারছি না। যত আগুনই দিই, ঘর ধোয়ায় পড়ে যায়, টিন ঠান্ডা আটকাতে পারে না। আরে কিছু তো একটা করবে নাকি? এত শীতে কি টেকা যায় নাকি? আমি বলি কি, গোপালদার বাড়িতে যাও, ওখানে একটু উষ্ণতা পাওয়া যাবে। গোপালের মাটির ঘর গরম হয় কিভাবে? ওদের বাড়িতে মাটির হাড়ি পোড়ানোর চুল্লি আছে না, ওখানে অনেক শান্তি। তাছাড়া ওদের ঘরের ভেতরও অনেক গরম। আমি গিয়েছিলাম সেদিন। কিন্তু আমি সেদিনও ওদের অনেক অপমান করেছি। আজ ওদের বাড়িতে গেলে কি ভাববে বলো তো? শীত তো আর তাচ্ছিল্য পোষে না, বাঁচার দরকার সবারই। কেউ নিজের অহংকার নিয়ে চিরকাল টিকতে পারে না। কখন কাকে দরকার হয় তা কে বলতে পারে? তুমি ঠিকই বলেছ, চলো তবে যাই। গোপালদা, কি করছো? কি গো নিতাইদা, এই শীতে এত ভোরে? সব ঠিক আছে তো? ঠান্ডায় ঘরে থাকা যাচ্ছে না, একটু উষ্ণতা চাই গো, তাই তোমার বাড়িতে এলাম গো। এসো এসো, ঘরে এসো। প্রতিবেশী একে অপরের প্রয়োজনে না আসলে আর কি হবে বলো? শীতে আগুন সবারই দরকার, কেউ কারো শত্রু না। আমি তোমাকে কত কথা বলেছি, আর তুমি কিছুই মনে রাখোনি। আমি লজ্জিত গোপাল, আমি লজ্জিত। মানুষ যদি তার ভুল বুঝে ঠিক পথে ফিরে আসে, তাহলেই অনেক সেটা। গোপাল, শুনলাম তোমার ঘর নাকি এই শীতে বেশ আরাম দেয়। গরমে যেমন ঠান্ডা থাকে, ঠান্ডায়ও নাকি গরম থাকে। এটা কি সত্যি নাকি? আমাদের দালান বাড়িতে তো শীতে টেকা যাচ্ছে না। আপনি ঠিকই শুনেছেন, মাটির গায়ে রোদ আর ঠান্ডা দুটোই ধরে রাখতে পারে, তাই গরমে শীতল আর শীতে উষ্ণ হয়। দালান বাড়িতে এমন সুবিধা পাওয়া যায় না। চলুন গিন্নিমা, ভেতরে কি বসুন। ঘর ঠান্ডা গরম যাই হোক, আমাদের ঘরটা আপনাদের জন্য সব সময় খোলা। বাহ, এ তো আরামদায়ক ঘর। টিনের ঘরে দুপুরে বসে থাকাই যায় না, আবার শীতে হাড় কাঁপে। অথচ তোমাদের ঘরটা কত শান্তির। আমাদের মাটির ঘরে জাদু আছে। জাদু নয় রে মা, মাটির আপন গুণ। মাটি ঠান্ডা গরম দুটোই জানে, আর আমরা তুই মাটিরই সন্তান। সত্যি, আগের দিনের জ্ঞানই আসল ছিল। এখনকার লোকেরা মাটির জিনিসকে তুচ্ছ করে, অথচ মাটিতেই প্রকৃত শান্তি থাকে। বাবু, আমরা গরিব, বড় বাড়ি করতে পারিনি,
তাই মাটি আমাদের ভরসা। গরিব বলে কাউকে ছোট করা যায় না গোপাল। তোমাদের ঘরটাতে যে শান্তি আছে তা অনেক বড় লোকের বাড়িতেও নেই। এই শীতে দেখো, আমরা তোমার মাটির ঘরেই একটু শান্তি খুঁজতে এসেছি গো। আজ থেকে আমি কাউকে ছোট করব না। আমার ভুল আমি স্বীকার করছি। গোপাল ভাই, আমার চোখ খুলে গিয়েছে গো, সে আমার চোখ খুলে দিয়েছে। আমি বদলাতে চাই। আগের মতো হট্টগোল করা, মানুষকে ছোট করা আর না। গোপালদা, তুমি আমাকে শেখালে দরকারে মানুষের কাজেই মানুষ গো। মানুষের ভুল কাজের উপলব্ধি হওয়া প্রকৃত মানুষ বানায়। এই শীত এসে তাহলে নিতাই নিজের ভুল বুঝতে পেল আর প্রকৃত মানুষ হয়ে উঠল। গোপালদা, তোমার মাটির কথা তো সবার মুখে মুখে। এত শীতেও নাকি তোমার ঘর গরম? তাই তো আমরা দেখবার আইলাম। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ। আমার ঘর গরম থাকে, আমাদের শীতে কষ্ট হয় না। তোমরাও এসো, সবাই একসাথে শীতের কষ্ট ভুলে যাই। এসো। আজ আমাদের ঘরে মনে হচ্ছে উৎসবের আমেজ। মাটি সত্য, মানুষ মাটির গন্ধেই বাঁচে। যতই আধুনিকতা থাকুক না কেন, মাটির মায়া ভোলা যায় না। বৌদি, আমরা সবাই এসে তোমাদের ঝামেলায় ফেলে দিলাম। না না, ঝামেলার কি আছে? সবাই একসাথে, এ তো আনন্দের ব্যাপার। গোপালদা, তোমার বাড়িটাতে কিন্তু এই শীতে সবার আসা যাওয়া শুরু হয়েছে। আমি বলি কি, তুমি উঠানে পিঠার আয়োজন করতে পারো। সবাই আসবো, খাবো, ব্যবসাও হবো আর কি। তাই আবার হয় নাকি? আমার থেকে পিঠা কে কিনবে? কেন, আমরাই কিনবো। এই শীতে তোমার গরম চুল্লির পাশে বৈশা বৈশা গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। ওগো শুনছো, বটা খারাপ বলেনি। গ্রামের সবাই আমাদের বাড়িতে আসছে। এখন আমরা একটা পিঠা খাওয়ার উৎসব তো করতেই পারি। এত লোকে পিঠাও খাবে, আবার আমাদের মাটির তৈরি হাড়ি পছন্দ হলেও কিনবে। কি বলো? দেখো, চেষ্টা করে কি হয় দেখো। কি মজা, কি মজা! আমাদের বাড়িতে পিঠা উৎসব হবে। সবাই মায়ের হাতে পিঠা খাবে, আর আমিও পেট ভরে খেতে পারবো। ঠিক আছে রে মা, খাবি। বাহ, বৌদির শীতের সকালের পিঠা এত দারুণ ব্যাপার। বাহ বাহ বাহ। দাদা, আমার একটা হাড়ি দিও তো। বউ কইছে মাটির হাড়িতে রান্না করব। গোপালদা, আমারে 2টা প্লেট আর গ্লাস দিও। মাটির প্লেটে ভাত খাইতে নাকি আলাদা শান্তি পাওয়া যায়। বাড়ির লাইগে নিয়ে যাবো আর কি। ঠিকই শুনেছ, বাটি তো খাঁটি। মাটির পাত্রে রান্না করলে শরীর ভালো হয়। ডাক্তারের কথা শোনোনি তোমরা? সত্যি গোপালদা, তুমি আমাগর গ্রামের মাটির জিনিস তৈরি করো, কিন্তু আমরা তোমার বাড়িতে কখনো সেইভাবে আইসা দেখি নাই, তাই বুঝি নাই। কিন্তু এই শীতে তোমার বাড়িতে উষ্ণতা খুঁজতে আইসা বুঝতে পারছি মাটি প্রকৃত শান্তি। আমরা এখন থেকে মাটির জিনিস ব্যবহার করবো। কি বলো সবাই? বাবা দেখো, আমাদের বাড়িতে কত মানুষ এসেছি। বাড়িটা কেমন উৎসবের মতো মনে হচ্ছে, তাই না? হ্যাঁ রে মা, ঠিক বলেছিস। আমাদের দেশে শীত এলে কষ্ট হয় ঠিকই, কিন্তু শীতের পিঠা খাওয়া, সবাই বসে বসে আগুন তাপানো, এগুলো একটা উৎসবের আমেজ তৈরি করে। আরে রিতাই, তুই আইলি গরম নিতে? হ্যাঁ রে, আগুন সবারই দরকার। এই শীতে গোপালদার বাড়ি একমাত্র শান্তির জায়গা। মালতী বৌদি, তবে পিঠা বানাচ্ছ? এই শীতে গরম পিঠা, এ তো দারুণ ব্যাপার। বাহ,
আজ দেখি আমাদের বাড়িতে মানুষের মেলা বসেছে। হ্যাঁ গো বুড়িমা, আমরা সবাই এসেছি, আবার বৌদির বানানো পিঠাও খাচ্ছি। এ তো খুব ভালো আয়োজন বৌমা। কই গো শুনছো? কোথায় গেলে? তাড়াতাড়ি এই দিকে দেখে যাও। কি মা, ডাকছো কেন? এত টাকা, এত টাকা কোথায় পেলি? বলছি, আগে তোর বাবা ঠাকুমা সবাইকে ডেকে নিয়ে আয়। বাবা, ঠাকুমা, দাদা ভাই, কোথায় গেলে তোমরা? মা ডাকছি, এইদিকে এসো সবাই। কি হয়েছে বৌমা? এই দেখুন না মা, আজ পিঠা বিক্রি করে কতগুলো টাকা হয়েছে। সত্যি বৌমা, তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। তোমার বুদ্ধিতে আজ পিঠার আয়োজন করা হয়েছে, আর সেই পিঠা সবাই কিনে খেয়েছে। শুধু কি তাই মা, আমাদের কতগুলো মাটির জিনিসও বিক্রি হয়েছে তা জানো? প্রত্যেক হাটে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি, মানুষ আসে দেখে, কিন্তু কেউ কেনে না। কিন্তু আমাদের বাড়িতে এখন উষ্ণতা নিতে এসে মানুষ মাটির কদর বুঝেছে। আজ অনেকগুলো হাড়ি আর থালা বাসন বিক্রি হয়েছে। এ তো খুব ভালো কথা রে গোপাল। সুযোগ সব সময় আসে না রে, সুযোগের সঠিক ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। তুই কষ্ট করে উপার্জন করিস, এখানে কোনো দোষ নেই রে। বৌমার বুদ্ধি আর তোর পরিশ্রমে আমাদের সংসারে উন্নতি হবে, দেখিস। বাবা, আমি চিন্তা করছি কি, এখন থেকে প্রতিদিন পিঠা তৈরি করব। এই শীতের সময়টা প্রতিদিন পিঠা বিক্রি করব, আর আমাদের বাড়িতে মানুষ তো আসতেই থাকবে, তারাই পিঠা কিনবে। এরপর শীত চলে গেলে তখন না হয় একটা পিঠার দোকান দেব বাজারে। তা কেমন হবে বলেন তো? খুব ভালো হবে বৌমা, তোমার উপর আমার বিশ্বাস আছে, বুঝলে। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করবে। ইয়ে, কি মজা! আমরা তাহলে সারা বছর পিঠা খেতে পারবো, তাই না দাদা ভাই? হ্যাঁ রে দিদি ভাই, পারবি। এভাবেই আমাদের অভাব দূর হবে রে। আসুন বাবু, আসুন আসুন। সত্যি গোপাল, এই শীতে তুমি আমাদেরকে এক বড় শিক্ষা দিলে। মানুষকে কখনো ছোট করা উচিত নয়। যে কোনো সময় যে কেউ কারো উপকারে আসতে পারে, তাই সবাইকে তার যোগ্য সম্মান দিতে হবে। মোরল বাবু, এই মাটির কাজ আমাদের পূর্বপুরুষ থেকে চলে এসেছে। এ নিয়ে মানুষের অপমান তাচ্ছিল্য জীবনে কম সহ্য করিনি। শুধু মনে এই আশা নিয়ে বেঁচেছিলাম, মানুষ একদিন না একদিন ঠিক বুঝবে কোনো কাজ ছোট নয়। আমার পরে আবার ছেলেটা এখন এই মাটির কাজ করে, তাই নিয়ে গ্রামে অনেক অপমান হয়েছে। শেষ পর্যন্ত সবাই বুঝেছে, এতেই আমরা খুশি, আমাদের আর কিছু চাওয়ার নেই। হ্যাঁ, আমরা সবাই মানুষ। মানুষ মানুষকে আপন করে। দয়া, সহযোগিতা আর বিনয়ী মানুষের আসল শক্তি। বড় বা ছোট, ধনী বা গরিব, সবাইকে তার সমান চোখে দেখাই ভালো। আমাদের মাটির ঘর শুধু নিজের উষ্ণতা রাখে না, মানুষের মনও উষ্ণ রাখে। যে ঘর মানুষকে সম্মান শেখায়, সেই ঘরই প্রকৃত শান্তির জায়গা। গোপালদা, তোমার ভালোবাসার ধৈর্য আমাদেরকে নতুন শিক্ষা দিল। আমাদের ভুল বোঝাপড়া সব দূরে সরিয়ে দিল। এখন থেকে আমরা সবাই এক, একে অপরের প্রয়োজনে সবাই পাশে দাঁড়াবো। হ্যাঁ সত্যি, কাউকে ছোট করা একদম ঠিক নয়। জীবনে কখন কার সাহায্য লাগতে পারে তা তো কেউই বলতে পারে না। শোনো সবাই, আজ থেকে সিদ্ধান্ত নিলাম, মানুষকে কখনো কেউ ছোট করে দেখবে না। কেউ জানে না কে কখন কার উপকারে লাগে,
তাই কেউ অহংকার করব না, সবাই একে অপরের প্রতি দয়ালু হব। এই শীতে গোপাল আমাদের বোঝালো কেউ ছোট নয়। হ্যাঁ, কিসের শব্দ হলো? মনে হয় আমার মনের ভুল। মানুষ যা বলে আসলেই কি সত্যি? আমার তো তা মনে হয় না, নিশ্চয়ই বানিয়ে বানিয়েই বলে। না, এ হতে পারে না, এ আমি বিশ্বাস করি না। না, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। রূপু, আমার বাবা রূপু এসেছে। রূপু, বাবা তুমি কেমন আছো? তুই এসেছিস, আমি কি আর খারাপ থাকতে পারি রে? তুই কত বড় হয়ে গিয়েছিস, একদম তোর মায়ের মতো চোখ নাক। কাঁদছিস কেন বাবা? মায়ের কথা মনে পড়ছে? মাকে কি ভোলা যায় বাবা? মার স্মৃতি আমাকে সারাদিন আচ্ছন্ন করে রাখতো, তাই তো এই গ্রাম ছাড়লাম। কিন্তু মুক্তি আর পেলাম কোথায়? সব আমার দোষ। আমি যদি তোর মাকে নিয়ে সেদিন নৌকায় না উঠতাম, তাহলে আজ তোর মা বেঁচে থাকতো। সেদিন নৌকা ডুবিতেই আমার সব শেষ হয়ে গিয়েছিল। তুই তো চলে গেলি, আর আমি এখানে মিনুর স্মৃতি নিয়ে পড়ে রইলাম। কেঁদো না বাবা, তোমাকে আর একা থাকতে হবে না। আমি চলে এসেছি, আমি আর কোথাও যাব না। সত্যি থাকবি তো বাবা? হ্যাঁ বাবা, আমি এখন থেকে তোমার সাথেই থাকব। কই, শুনলাম রূপু নাকি এসেছে? রহিমা কাকি যে, তুমি কেমন আছো? আলিম কাকা কেমন আছে? কি হয়েছে কাকি, তুমি কাঁদছো কেন? তোর কাকার নেই রে রূপু। সে কি, কিভাবে? আলিমের মৃত্যুটা রহস্যজনক ভাবেই হয়েছে। মাঠের শেওড়া গাছটার নিচে আলিমের লাশ পাওয়া গিয়েছিল। গলা চেরা, রক্তে চারদিক ভেসে গিয়েছিল। কি বলছো বাবা তুমি এসব? এইসব সব শেওড়া গাছের, ওই শেওড়া গাছের পেতনির গাছ। আহ ভাবি, ই সবে যে তোমরা বিশ্বাস করো না এসব বাজে কথা। শেওড়া গাছের পেতনি? আর বলিস না বাবা, গ্রামের লোকেরা এত আজে বাজে কথা বিশ্বাস করে, বলে কিনা ওই শেওড়া গাছে পেতনি আছে। এইসব বাজে কথা না ভাই, এমন অনেক কিছু থাকে যা আমাদের দেখার বাইরে, বোঝার বাইরে। নিশ্চয়ই ওখানে এমন কিছুই আছে। কাকি, এ যুগে পেতনি কোত্থেকে আসবে বলো? আর পেতনি যদি থাকতো, কেউ না কেউ দেখতোই। দেখেছে, অনেকেই দেখেছে। গত বছর জামালের ভাইপো রতন ওই দিক দিয়ে আসছিল। বড় চাকরি করতো সদরে, বলছিল ব্যবসা শুরু করবে। পরদিন সকালেই শুধু ওর রক্ত মাখা জুতো পাওয়া গেছে, আর সে নদীর পাড়ে পাগলের মতো ঘুরছিল, বলছিল পেতনি দেখেছে। বড় চাকরি করতো যেহেতু, নিশ্চয়ই তার কাছে অনেক টাকা পয়সা ছিল, এটা আমার মনে হচ্ছে। কি মনে হচ্ছে? আমার মনে হয় ওই শেওড়া গাছের ভয়কে কাজে লাগিয়ে একটা দুষ্টু চক্র গড়ে উঠেছে। এরাই হয়তো এসব খুন খারাপি করছে, আর পেতনির ভয় ছড়াচ্ছে, যেন মানুষজন গাছটা থেকে দূরে থাকে। কিছু খাইয়ে রতনকে পাগল বানিয়ে দিয়েছে। আমিও এমন কিছুই ভেবেছি বাবা, কিন্তু কেউ আমার কথা বিশ্বাসই করতে চাচ্ছে না। সবাই খালি পেতনির ভয়ে কম্পমান। এমন কিছু হলে কি এতদিনে ধরা পড়তো না? মানুষের কাজ হলে তো সেটা কারো না কারো চোখে পড়বেই। মানুষ খুব কৌশলী হয় খালা, মানুষের মতো চালাক প্রাণী কি আর কিছু আছে বলুন? তবে আমি যখন এসেছি,
তখন আমি এর শেষ দেখে ছাড়ব। এই তাহলে সেই গাছ। পরিবেশ দেখে তো শান্তই মনে হচ্ছে, কিন্তু এই শান্তর মধ্যে অশান্ত অবস্থা। কে কে কাছে কে? জামাল ভাই, কি হয়েছে? এভাবে কাঁদছেন কেন? আরে রূপু, তুমি কবে আইলা? এই তো জামাল ভাই, গতকালই এলাম। এমন সময় আইলা যখন গ্রামে বিভীষিকা, ভূত পেতনির উপদ্রব। আমার ভাইপোটা তো পাগলি হইয়া গেল। কি বলছেন জামাল ভাই? হ, এই শেওড়া গাছের পেতনি ওরে ধরছে। চোখের সামনে পোলাটা দিনের পর দিন নিস্তেজ হয়ে যাইতাছে, পেতনি রক্ত শুইসা নিতাছে। এসব বাজে কথা আপনি বিশ্বাস করেন জামাল ভাই? আপনার ভাইপোর নিশ্চয়ই কোনো অসুখ হয়েছে। ভালো কবিরাজ দেখালেই সুস্থ হয়ে যাবে। সব কিছু চিকিৎসায় সারে না ভাই। যখন নিজের চোখে দেখবা তখন বুঝতে পারবা ব্যাপারটা কতটা সত্যি। তা তুমি তো আর বেশি দিন এই গ্রামে থাকবা না, নিশ্চয়ই চইলা যাইবা, তাই না? না জামাল ভাই, আমি এখন থেকে এখানেই থাকবো। এখানেই কোনো একটা ব্যবসার চেষ্টা করছি আর কি। ব্যবসার চেষ্টা করবা? বাহ, বেশ ভালা। আমার ভাইপোরও কত আশা করছিল ব্যবসা করব, বয়স অল্প, কত শখ আছিল। যাই উঠি, এই গাছটার কাছে কেউ আহে না। আমি আজ হাঁটতে হাঁটতে চইলে আইছি, আইসা মনটা খারাপ হইয়া গেল। আর পেতনি, তুই তুই আমারে ভয় দেখাইতাছ, আমার ক্ষতি করতাছ। আমার ভাইপোটা কি দোষ করছিল, কি দোষ করছিল আমার ভাইপোটা? মানুষ কত অদ্ভুত জিনিস ভাবে, কবে যে এদের এসব বিশ্বাস দূর হবে। এ কি, বলা নেই কওয়া নেই, এমন বাতাস বইছে কেন? হঠাৎ ঝড় এলো নাকি? আরে এটা এটা তো আমার মায়ের শাড়ির টুকরো। মা, তুমি কি আমার আশেপাশে আছো? রূপু, রূপু, খেতে আয়। আসছি বাবা। খা বাবা, খেয়ে নে। কি হলো, খাচ্ছিস না কেন? রূপু, এই রূপু, কি হয়েছে? কি হয়েছে তোর? রূপু, ওটা 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 কি? খাবার? ওখানে খাবার ছিল? খাবার ওখানে কোত্থেকে আসবে? খাবারের জন্যই তো আমি তোকে ডাকতে আসছিলাম। এমন চিৎকার শুরু করলি? চল চল, হাত মুখ ধুয়ে নে, আমি ঝটফট খাবার নিয়ে আসছি। না, আমি আমি কি হয়েছে বাবা তোর? এমন করছিস কেন? আমাকে বল। আমি দেখলাম যে। কি দেখেছিস বল। না বাবা, কিছু দেখিনি। হয়তো আমার মনের ভুল। তুই মনে হয় ক্লান্ত, তুই চুপ করে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। না বাবা, আমি এখন আর খাবো না। হাতেম আলীর সাথে মাছের ব্যবসার ব্যাপারে আলাপ আলোচনা করতে হবে। সবকিছু ঠিক মনে হলে কিছু টাকা আজই দিয়ে আসবো। আমাকে বের হতে হবে বাবা। কিছু তো মুখে দিয়ে যা। হাতেম আলীর আড়ত সেই দক্ষিণ জলা, যেতে যেতে তো রাত হবে রে। হোক বাবা, আমাকে যেতেই হবে। আর এখন কিছু খেতে ইচ্ছে করছে না। বাবা রূপু, মাঠের মধ্যে যে শেওড়া গাছটা আছে, ওদিক দিয়ে যাস না। বাবা,
তুমি ওসব বিশ্বাস করো নাকি? বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না, এমনিতেই মন যেন কেমন করছে। আবার কথাটা রাখিস বাবা, রাখিস আমার কথাটা। আচ্ছা বেশ, তুমি যখন বলছো আমি যাব না। সাবধানে থাকিস বাবা। আচ্ছা বাবা। সত্যি কি আমি কিছু দেখেছিলাম, নাকি ওসব ছিল আমার মনের ভুল? না, মাঠের মধ্যে ওই শেওড়া গাছটা আসলে মনে হয় আমার মনে খুব চাপ ফেলেছে। এ কি, আমি এখানে কি করে এলাম? আমি তো অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। কিসের আওয়াজ ওটা? কে আওয়াজ করছে? কে কে ওখানে? কে 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 আপনি? কে 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 আপনি? আমাকে চিনতে পারছো না? আমাকে তো তোমার খুব ভালো করে চেনার কথা। ওরে বাবারে, স্যার আমারে, স্যার স্যার। জামাল ভাই, তুমি? এই যা, তুই সব যাই না গেলি। পেট নিশাজা মাঠে মারা গেল রে। ভাবছিলাম তোরে ধইরা টাকা পয়সা সব হাতে নিব। হাতে মালির টোপ তো আমরাই ফেলছি রে। আমরা? ও রতন, আয় রতন, বাইরে আয়, ও সব যাই না গেছে। রতন চাচা, এত পরিশ্রম কইরা পেটনির নাটক সাজাইলাম, ভাবছিলাম বেটারে ভয় দেখাইয়া সব বাই কইরা নিব। সব পরিশ্রম পণ্ড কইরা দিল। আরে সমস্যা নাই, এখনই সব বাইর করে নে না। কিন্তু ও তো সবাই রে গিয়ে আমাগর কথা বইলা দেব। আমার পাগলের অভিনয়, আমার এই সব ধান্দাবাজি সবই তো ফাঁস হইয়া যাইব। লোকের সন্দেহ এড়াতেই তো পেটনির নাটক সাজাইছিলাম, পাগলের অভিনয় করছিলাম। সেই লোকে যদি জানলো তাইলে কেমনে কি? দেব না, দেব না, ওষুধটা আছে না আমার কাছে, খাওয়াইয়া দিলেই সব ভুইলা যাইব। আর তোর কাছে ওই মালটা আছে না? মানে কি বলছো তোমরা? মানে বুঝবার পারতাছো না সোনার চান? তোমার জিনিসপত্র টাকা পয়সা সব আমরা নিয়ে নিব। না না না, আমি তোমাদের কিছুই দেব না। এটা আমার অনেক কষ্টের টাকা। ভালাই ভালাই দিয়া প্রাণ বাঁচাও, ঔষধ খাইয়া সব ভুইলা যাও। বইরা গেলে কিন্তু কেউ আমাগর দোষ দেব না, সবাই ওই শেওড়া গাছের পেতনির দোষ দেব। না রতন, ধর রে ধর। এইটা কি? আমার চাবাতি কেডাই নিয়ে গেল? কেডাই হাসে রে, কেডা? চাচা, নাটক তো আমরা করছিলাম, কিন্তু এইখানে মনে হয় আসলেই পেট নিয়ে আছে। না 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 রে, বাঁচাও বাঁচাও বাঁচাও। মা, তুমি? আমার আদরের জান পক্ষী রূপু। মা, কিন্তু মা তুমি তো। হ্যাঁ রূপু, আমি মৃত। মা, আমি সব শুনেছি মা, তুমি নৌকা ডুবিতে মরে গেছো। বাবা তোমাকে অনেক বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি মা। মা, তুমি হাসছো? নৌকা ডুবি? তোর বাবা তো ভালোই নাটক সাজিয়েছে। নাটক? হ্যাঁ নাটক। যা, বাড়ি ফিরে যা। এখন না গেলে সত্যিটা যে জানতে পারবি না। যা জলদি যা, পেছনের দরজা দিয়ে ঢুকবি। না, মায়ের কথা মতো পেছনের দরজা দিয়েই যাব, দেখি কি হয়। বোঝার চেষ্টা করো রাডু,
আমি এখনো মিনুর সম্পত্তি আমার হাতে পাইনি, পেলেই আমি তোমার নামে করে দেব। তুমি আমার ওপর বিশ্বাস রাখতে পারছো না কেন? কি করে বিশ্বাস রাখবো? কতগুলো বছর হলো তুমি আমাকে বিয়ে করে সবার আড়াল করে রেখেছো। আমি না পেলাম সংসার, আর না পেলাম তোমার স্ত্রীর অধিকার। আমি তোমাকে কি করে বিশ্বাস করব? আর আমি কি করব বলো? আমি তো তোমার কথা মতো সব কিছুই করেছি, মিনুকে পর্যন্ত তাড়িয়েছি। আর কি করব? তুমি আমার কথা শোনো, আমাকে তোমার জমিটা লিখে দাও। আমি তো বলেছি মিনুর টাকা গয়না জমি জমা আমার হাতে এলেই ওগুলো তোমাকে দিয়ে দেব। না, আমি তোমায় আর এক বিন্দুও বিশ্বাস করি না। আমি সবাইকে সবকিছু বলে দেব। ওর টাকা পয়সা গয়না কিছুই দিচ্ছিল না, বলতো এগুলো সব আমি জুয়া খেলে বাজে খরচ করে ফেলবো। যদিও একা করিনি এসব, আমার বন্ধু আলী বাবাকে বেশ সাহায্য করেছিল। বেচারা তো মরেই গেল, মিনুর কবরটা ওই কিন্তু খুঁড়েছিল। আর আজ একা একা আমাকেই সবকিছু। কি আছে এই সংসারে? আর কেমন অবুঝ দেখো, জীবনের চাইতে কি সম্পদ বেশি বড়? ছেলের জন্য সম্পত্তি বাঁচাতে গিয়ে শুধু শুধু ওকে মরতে হলো। এখন তুই সব জেনে গেছিস, তোকেও মরতে হবে। না, ছেড়ে দাও আমায়। আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি এতটা বোকা নই রে। চল তৈরি হ। রূপু তুই? হ্যাঁ আমি। অনেক হয়েছে, আপনি চলে যান। সৃষ্টিকর্তা আপনাকে ক্ষমা করুন, আপনি চলে যান। তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ। আমি সবকিছু জেনে ফেলেছি বাবা, তুমি খুনি। না রূপু, আমি তো। এখন কি আমাকেও মেরে ফেলতে চাও? বেশ তো, মেরে ফেলো তাহলে। আমি ইচ্ছে করে এই কাজ করিনি বাবা। জুয়া খেলে অনেক টাকা ঋণ হয়ে গিয়েছিল। তোর মা গয়নাগুলো দিতে চাইছিল না, তাই মাথা ঠিক ছিল না রে বাবা। তুমি আমাকে মা হারা করেছো, মা হারা করেছো তুমি আমাকে। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও ক্ষমা করব না। রূপু, কোথায় যাচ্ছিস? রূপু, কোথায় যাচ্ছিস? আমি চলে যাচ্ছি। যেখানে তোমার মতো খুনির চেহারা দেখতে হবে না, আমি সেখানেই চলে যাচ্ছি। তোমার বিচার সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিয়ে গেলাম। যাস না বাবা রূপু, যাস না। আমাকে একা ফেলে যাস না। মিনু, তুমি? যাক, চিনতে পেরেছো তাহলে? এতদিন এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম। রূপু সত্যিটা জেনে গেছে। আলিমকে তো শেষ করেছি, এবার তুমি তৈরি হও। না, না।